হ্যালো ফ্রেন্ড, এসে গেছি তোমাদের সকলের ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি তোমাদের মাধ্যমিকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বলে রাখি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। প্রশ্নটা হচ্ছে, ভিল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা। 1819 খ্রিস্টাব্দে যে ভিল বিদ্রোহ হয়েছিল। ভিলরা ভারতে আদিবাসী সম্প্রদায়ভুক্ত। এদের বসতি ছিল পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে। এরা স্বাধীন ও স্বনির্ভর জীবনযাপনে অভ্যস্ত ছিল। ভিলরা 1819 খ্রিস্টাব্দ থেকে 1846 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন কারণে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহের কারণ: 1818 খ্রিস্টাব্দে কোম্পানি দাক্ষিণাত্যের খানদেশ অঞ্চল অধিকার করে সেখানে ব্রিটিশ আইনকানুন, উচ্চহারে ভূমি রাজস্ব ব্যবস্থা, ঔপনিবেশিক অরণ্য আইন চালু করে। ভিলদের অঞ্চলে ব্রিটিশদের নিয়মকানুন ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত হওয়ায় তারা তা মানতে রাজি ছিল না, ফলে বিদ্রোহী হয়ে ওঠে। বিস্তার: ভিলরা অত্যাচারী ভিল বিদ্রোহ কতদূর বিস্তার লাভ করেছিল? ভিলরা অত্যাচারী ও শোষক মারোয়ারি মহাজনদের আক্রমণ করে। তারা মহাজনদের নাক কান কেটে এদের এলাকা থেকে তাড়িয়ে দেয়। ভিল বিদ্রোহ সাতপুরা, সাতমালা, অজন্তা, খানদেশ, ধার, মালব প্রভৃতি অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ে। বিদ্রোহের নেতা, অর্থাৎ এই বিদ্রোহে কারা নেতৃত্ব দিয়েছিল? গ্রামের ভিল সর্দাররা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। খানদেশের ভিল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন শিউরাম। তিনি গ্রামের একজন কামার ছিলেন। এই বিদ্রোহের অন্যান্য নেতাদের মধ্যে ছিলেন তাতিয়া ভিল, চিল নায়েক, হিরিয়া প্রমুখ। বিদ্রোহ দমন: অবশেষে ব্রিটিশ কর্মচারী আউটরামের নির্মম দমননীতির জন্য এই বিদ্রোহ সাময়িক কালের জন্য 1827 খ্রিস্টাব্দে ব্যর্থ হলেও বিদ্রোহের আগুন কিন্তু 1846 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রজ্বলিত ছিল। ভিল বিদ্রোহ ব্রিটিশ ও মহাজন বিরোধী বিদ্রোহ হিসাবে স্মরণীয় হয়ে আছে। এই বিদ্রোহ ছিল শোষণ থেকে মুক্তি লাভের জন্য আদিবাসীদের আন্দোলন, এবং এই বিদ্রোহ শোষণ থেকে মুক্তি লাভের জন্য আদিবাসীদের যে এই বিদ্রোহ বা আন্দোলন, তা ইতিহাসে অমর হয়ে থাকবে। এবার আরেকটা হচ্ছে, পাগলপন্থীদের বিদ্রোহ সম্বন্ধে লেখো। 19 শতকের প্রথমার্ধে পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার শেরপুর পরগনাতে গারো উপজাতিভুক্ত বাউল বা পাগলপন্থী ধর্মে দীক্ষিত মানুষরা করম শাহ এবং তার পুত্র টিপু শাহের নেতৃত্বে যে নতুন ধর্মীয় আন্দোলন সংগঠিত করেছিল, তা পাগলপন্থীদের বিদ্রোহ নামে পরিচিত। করিম শাহ ছিলেন পাগলপন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। তিনি সহজ সরলভাবে ধর্মের ব্যাখ্যা করতেন। তিনি বলতেন, সব মানুষ এক, আল্লাহর সৃষ্টি, সুতরাং সবাই সমান ও পরস্পর ভাই। তার প্রচারের ফলে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে ঐক্যবোধ সৃষ্টি হয়েছিল। বিদ্রোহের কারণ: পাগলপন্থীরা আসলে এক বিশেষ ধর্মীয় গোষ্ঠীর মানুষ ছিল। পাগলপন্থী আন্দোলনের দুইটি প্রধান পর্ব গোড়ার দিকে জমিদারি অপশাসনের বিরুদ্ধে এবং 1824 খ্রিস্টাব্দের শেষ দিক থেকে সম্মিলিত জমিদার ও ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে এই আন্দোলন চলেছিল। বিদ্রোহ: পাগলপন্থার প্রতিষ্ঠাতা হলেন করিম শাহ বা করম শাহ। 1813 খ্রিস্টাব্দে করিম শাহের মৃত্যুর পর তার পুত্র টিপু গারো একটি নতুন ধর্মীয় গোষ্ঠী তৈরি করে কৃষকদের প্রতিরোধ আন্দোলনকে জোরদার করেন। পণ্ডিত সেন্ডেলের মতে পাগলপন্থীরা এক বিশেষ ধর্মীয় গোষ্ঠী হলেও তাদের আন্দোলনে ধর্মের প্রচার ছিল গৌণ। আসলে জমিদারি শোষণের বিরুদ্ধে কৃষকদের ক্রমবর্ধমান তিক্ততা ও ঘৃণার এক অনিবার্য পরিণাম হল পাগলপন্থী আন্দোলন।
শেরপুর পরগনাতে গারো, হাজঙ্গ ও হারিদের মতো উপজাতি সম্প্রদায়ের মানুষরা করম শাহের নেতৃত্বে বাউল বা পাগলপন্থী ধর্মে দীক্ষিত হয়ে সাম্যবাদী আদর্শে অনুপ্রাণিত হয়। এখানে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলে এবং ইঙ্গ ব্রহ্ম যুদ্ধের ফলস্বরূপ সরকার খাজনা বৃদ্ধি করলে এরা আন্দোলন করে। ডক্টর বিনয়ভূষণ চৌধুরীর মতে এই আন্দোলন পরবর্তীকালে জমিদার ও ব্রিটিশ সরকার বিরোধী হয়ে উঠেছিল। বিদ্রোহের রূপ অর্থাৎ বিদ্রোহকারীরা কী পদক্ষেপ নিয়েছিল। কৃষকেরা জমিদারদের কর দেয়া বন্ধ করে টিপু শাহের নামে স্বল্প পরিমাণে কর আদায় শুরু করে। এরা ব্রিটিশ সরকারের সব নিয়ম নির্দেশ অগ্রাহ্য করতে থাকে। ফলে সরকারের সঙ্গে পাগলপন্থীদের লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত টিপুর বাহিনী পরাজিত হয় ও টিপু 1824 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর বন্দী হন। জামিনে মুক্তি পাওয়ার পর 1825 খ্রিস্টাব্দে আবার তিনি বন্দী হন। বিচারে তার 25 বছর শাস্তি হয়। শেষ পর্যন্ত 1852 খ্রিস্টাব্দে জেলখানাতেই তার মৃত্যু হয়। এই বিদ্রোহ ব্যর্থ হলেও এর গুরুত্বের দিকটা অস্বীকার করা যায় না। তাহলে এবার গুরুত্বটা কী ছিল? এই বিদ্রোহ ছিল প্রকৃতিগতভাবে এক কৃষক বিদ্রোহ। এই বিদ্রোহ ব্যর্থ হলেও এর গুরুত্ব ছিল অপরিসীম। সেই গুরুত্বগুলো কি? 1. কিছুদিনের জন্য শেরপুর অঞ্চলে পাগলপন্থীদের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। 2. এই বিদ্রোহে অত্যাচারিত কৃষকদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল। 3. এই বিদ্রোহ জমিদার ও ব্রিটিশ বিরোধী পরবর্তী বিদ্রোহগুলোকে প্রভাবিত করেছিল। অর্থাৎ এই বিদ্রোহের দ্বারা অনুপ্রাণিত হয়ে পরবর্তী যে বিদ্রোহগুলো হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে বা জমিদারদের বিরুদ্ধে, কিভাবে একজোট হয়ে বিরোধিতা করা যায়, আন্দোলন করা যায়, তা এই বিদ্রোহের থেকে পরবর্তী বিদ্রোহীরা কী করেছিল? অনুপ্রাণিত হয়েছিল। এবং অন্যান্য বিদ্রোহের মতো এই বিদ্রোহ কৃষকরা সমভাবে যে ব্রিটিশদের বিরুদ্ধে বা অত্যাচারী জমিদার মহাজনদের বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছিল। কারণ জমিদারদের শোষণের মাত্রা প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছিল। কৃষকরা আর সহ্য করতে পারেনি। তাই করম শাহ এবং তার পুত্র টিপু শাহের সঙ্গে তারা আন্দোলনে সামিল হয়েছিল। এবং এই আন্দোলনে সামিল হয়েও তারা একটা স্বাধীন শাসন কিছুদিনের জন্য হলেও শেরপুরে তারা একটা স্বাধীন শাসন প্রতিষ্ঠিত করে বিদ্রোহীরা বুঝিয়ে দিয়েছিল যে পরবর্তীকালে ব্রিটিশ বা জমিদারদের বিরুদ্ধে এইভাবে বিদ্রোহ করলে হয়তো তাদের আঞ্চলিক শান্তি ফিরে আসবে এবং তারা এদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা আসল প্রতিবাদ করে বিদ্রোহ করে তারা তাদের অধিকারগুলো ফিরে পাবে। যাই হোক, পরবর্তীকালে বিভিন্ন বিদ্রোহের প্রেরণা ছিল এই পাগলপন্থীদের বিদ্রোহ। সুতরাং বলা যায় এই বিদ্রোহ ব্রিটিশরা দমন করলেও বিদ্রোহের আছে কিছুটা হলেও ব্রিটিশ সরকার সংকুচিত হয়ে পড়েছিল। কারণ তারা ভেবেছিল যে এই রকম বিদ্রোহ যদি বারে বারে দেখা দেয় তবে তা দমন করা তাদের পক্ষে দুঃসাধ্য হয়ে যাবে। এবং পরবর্তীকালে বিভিন্ন বিদ্রোহের ক্ষেত্রে দেখা গেছিল যে ব্রিটিশরা বিদ্রোহ দমন করলেও পরবর্তীকালে তারা এক একটা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল। যাই হোক, আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই, সাবধানে থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করো।